নমস্কার, আমি প্রবীর। প্রতিদিনকার মতো আজও আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের নবগণিত। আমরা রয়েছি মূলত প্রশ্নমালা 31-এ। এই পর্বে আমরা এই 31 প্রশ্নমালা থেকে আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা তুলে ধরব পাতা 138 থেকে 16, 17, 18, 19 এবং 20, অর্থাৎ 5টি অঙ্ক। এই ঐকিক নিয়মের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে কেশবচন্দ্র নাগের এই নবগণিত বইটিতে, আমরা সেই অঙ্কগুলির সমাধান যেভাবে গত পর্বগুলিতে আমরা করে এসেছি ঠিক একই রকম ভাবে সহজ সরল ভাষায় এবং সহজ সহজ পদ্ধতিতে তোমাদের তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে এই চ্যানেলটি এবং এই ভিডিওগুলি আরো বেশি ভাইরাল হতে পারে এবং সেই সঙ্গে আরো নতুন নতুন শিক্ষার্থীদের আমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত করতে পারি। আর তার সঙ্গে বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ আমরা শুরু করবো 16 দাগের থেকে। 16 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? 16 দাগের প্রশ্ন এখানে বলা আছে, 1 ডজন ডিমের দাম 2 টাকা 16 পয়সা হইলে 32টি ডিমের দাম কত? তাহলে 1 ডজন ডিমের দাম বলা আছে 2 টাকা 16 পয়সা, 32টি ডিমের দাম চাওয়া হয়েছে। আমরা প্রথমে এক্ষেত্রে দুটো আমরা এখানে স্টেজ করে নেব। সেই স্টেজে আমরা লিখছি কি না, ডিমের সংখ্যা এবং দাম টাকা। এখন বলা আছে যে 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম সমান সমান আছে 2 টাকা 16 পয়সা। আমরা লিখবো 1 ডজন সমান কত না 12টি, তাই 12টি ডিমের দাম বলা আছে 2 টাকা 16 পয়সা, অর্থাৎ 2.16 টাকা, 2.16 টাকা। এখন বলা হচ্ছে 32টি ডিমের দাম কত? তাহলে 32টি ডিম সমান সমান কত? এটি আসলে একটি সরল সম্পর্ক, অর্থাৎ ডিমের সংখ্যা বেড়েছে তাই দামের দাম বাড়বে, ডিমের দাম বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এবার আমরা ঐকিক নিয়মে অঙ্কটির সমাধান করব। কি লিখব না, 12টি ডিমের দাম সমান সমান 2.16 টাকা। তাহলে একটি ডিমের দাম কম হবে, সেক্ষেত্রে 2.16 বাই লিখবো আমরা 12 টাকা। অতএব 32টি ডিমের দাম সমান সমান 2.16 গুণ 32 বাই 12। এখন এই 32 এবং 12 কে আমরা 4 দিয়ে কাটছি। 4 3 12, 4 8 32। 3 দিয়ে কাটছি আমরা এবার 2.16 কে 3 দিয়ে কাটলে হবে 3 7 21, দশমিক বসে যাচ্ছে, অর্থাৎ 0.7, 3.21 আর 3 দুগুণে 6, অর্থাৎ 0.72 সমান সমান 8 দুগুণে 16, 8 7 56 আর 57। এখন দুটোর পর দশমিক আছে, তাহলে 5.76 টাকা। এই হলো আমাদের এই 16 দাগের ঐকিক নিয়মের অঙ্কের সমাধান। তাহলে আমরা প্রথমে কি করলাম না, ডিমের সংখ্যা এবং দাম এই রূপে একটি স্টেজ তৈরি করলাম। সেই স্টেজে আমরা যেহেতু বলা ছিল যে 1 ডজন ডিমের দাম 2 টাকা 16 পয়সা, তাই 1 ডজন সমান সমান আমরা লিখেছি এখানে 12টি ডিম। দাম যেখানে ছিল 2 টাকা 16 পয়সা, আমরা লিখেছি 2.16 টাকা। এখন 32টি ডিমের দাম আমরা বার করব। সেই জন্য আমরা যেটা প্রয়োজন অর্থাৎ যেটা চাই তাকে আমরা কোন দিকে রাখছি না, ডান দিকে। এক্ষেত্রে দাম আমাদের চাই, তাই দাম আমরা ডান দিকে রাখলাম। এখন ঠিক একই রকম ভাবে আমরা ঐকিক নিয়মে লিখে গেছি যে 12টি ডিমের দাম সমান সমান 2 টাকা 16 পয়সা, অর্থাৎ 2.16 টাকা। একটি ডিমের দাম সমান 2.16 কে 12 দিয়ে ভাগ দিয়েছি এবং 32টি ডিমের দাম সমান সমান 2.16 গুণ 32 বাই 12। কাটাকুটি করে পেলাম আমরা 5.76 টাকা সমান 5 টাকা 76 পয়সা। তো
এইগুলো আমাদের এই পর্বের প্রথম অঙ্ক। তো চলো এইভাবেই আমরা আমাদের পরবর্তী অঙ্কগুলির সমাধান তুলে ধরব। এবার আমরা 17 দাগের অঙ্কের সমাধান করব। 17 দাগের অঙ্কে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 3 টাকা 60 পয়সায় আমের কুড়ি হইলে 46টি আমের দাম কত? কুড়ি মানে 1 কুড়ি আর কি, অর্থাৎ 20টি আমের মূল্য 3 টাকা 60 পয়সা, তাহলে 46টি আমের দাম কত? অর্থাৎ এখানে আমরা লিখব আমের সংখ্যা, আমের সংখ্যা এবং এখানে লিখব দাম সমান সমান টাকা, অর্থাৎ দামের একক আমরা টাকা লিখলাম। এখন 20টি আমের দাম 3 টাকা 60 পয়সা বলা আছে, অর্থাৎ 3.60। এখন 46টি আমের দাম চাওয়া হয়েছে, তাহলে লিখব 46টি আমের দাম কত। এক্ষেত্রে পূর্বের অঙ্কের মতোই এটিও একটি সরল অঙ্ক, মানে সরল সম্পর্কের অঙ্ক। তাহলে সম্পর্কটি হলো সরল সম্পর্ক। অতএব 20টি আমের দাম সমান সমান 3.60 টাকা। একটি আমের দাম সমান সমান 3.60 বাই 20। এবার 46টি আমের দাম সমান সমান 3.60 গুণ 46 বাই 20। এখন আমরা কাটাকুটি করব। এবার আমরা কাটাকুটি করব কীভাবে না, এক্ষেত্রে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই 100 দিয়ে আমরা গুণ দেব, দশমিক তুলে দিলাম। এখন কাটাকুটি করছি, 0 0 কেটে গেল, 2 18 36 সমান সমান পাচ্ছি আমরা 18 6 108, হাতে রইল 10, 18 4 72, 72 আর 10 হবে 82 বাই 100 সমান 8.28 সমান সমান আমরা লিখতে পারি 8 টাকা 28 পয়সা। তো এই হলো আমাদের 17 দাগের অঙ্কের সমাধান। কি করলাম না, প্রথমে আমের সংখ্যা বলা ছিল যে 20টি আমের দাম হলো 3 টাকা 60 পয়সা, তাহলে 46টি আমের দাম কত? এক্ষেত্রে আমরা সম্পর্ক বার করে, অর্থাৎ এখানে আমের সংখ্যা এবং দামের মধ্যে সম্পর্ক করেছি, সেই সম্পর্ক আমরা ঐকিক নিয়মে সমাধান করলাম। কি করেছি না, এক্ষেত্রে যা আমাদের চাই বা প্রয়োজন তাকে আমরা ডান দিকে রাখবো, ঐকিক নিয়মের ক্ষেত্রে ডান দিকে রাখতে হবে। তো সেই কারণে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি বা প্রশ্নসূচক চিহ্ন আমরা রেখেছি কোথায়, দামের নিচে। তো এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি এবং তার সমাধান করে পেলাম 8 টাকা 28 পয়সা। এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। তো এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেশবচন্দ্র নাগের এই নবগণিতের বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান আমরা ধাপে ধাপে প্রতিটি পর্বের মাধ্যমে তুলে ধরছি। সেই কারণে কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রত্যেকটি প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আগামী দিনে কেশবচন্দ্র নাগের অন্যান্য উচ্চতর যে সমস্ত গণিতের সমস্যার অঙ্কগুলি রয়েছে সেই সমস্ত অঙ্কের সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমরা 18 দাগের অঙ্কের সমাধান করব। 18 দাগের অঙ্কে কি বলা আছে না, এখানে বলা রয়েছে 20 কুইন্টাল চালের মূল্য 802 টাকা 50 পয়সা হইলে 1203 টাকা 75 পয়সায় মোট কত চাল পাওয়া যাবে? এক্ষেত্রে চাওয়া হচ্ছে চালের পরিমাণ, তাই পরিমাণকে আমরা ডান দিকে রাখবো, যাকে চাই তাকে ডান দিকে রাখতে হবে। এইভাবে আমরা স্টেজ করে নেব এবং ঠিক একই রকমভাবে আমরা ঐকিক নিয়মে লিখে লিখে সমাধান করব। তো দেখো কি করছি না, এক্ষেত্রে মূল্য ব্র্যাকেট লিখব টাকা, চালের পরিমাণ এক্ষেত্রে কুইন্টল। তো কি বলা আছে, অঙ্কে বলা আছে 20 কুইন্টাল চালের মূল্য
802 টাকা 50 পয়সা, অর্থাৎ 802.50 করলাম। পরিমাণ হলো 20 কুইন্টাল। 20 কুইন্টাল। এখন 1203 টাকা 75 পয়সা কত চাল পাওয়া যাবে? এটিও একটি সরল সম্পর্কের অঙ্ক। সরল সম্পর্ক অর্থাৎ দাম বা মূল্য যেহেতু বেশি আছে, অর্থাৎ টাকা বেশি আছে, তাহলে বেশি পরিমাণ আমরা চাল পাবো। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো 802.50 টাকাতে চাল পাওয়া যায় সমান সমান 20 কুইন্টাল। 20 কুইন্টাল। এখন 1 টাকাতে চাল পাওয়া যায় সমান সমান 20/802.50 কুইন্টাল। এবার এই 1203.75 টাকাতে চাল পাওয়া যাবে কত না 20 গুণ 1203.75 বাই 802.50। এখন কাটাকুটি করব। তার আগে দেখছি দশমিকের পরে উপরে রয়েছে দুটো সংখ্যা বা দুটো অঙ্ক, এবং নিচেও দেখা যাচ্ছে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাই উভয় ক্ষেত্রেই দশমিক আমরা তুলে নেব। এখন তাহলে 80,250 আর এটা আছে 1,20,375। আমরা এই শূন্য কেটে নেব। এবার এদেরকে 25 দিয়ে কাটছি। 25 দিয়ে কাটলে 3 25 75, 5 52, 25 2 50, 2 25, 25 1 25। এখন এই সংখ্যাটাকে 25 দিয়ে কাটলে হবে 4 25 100, 20 অর্থাৎ 203, 8 25 200, 3 37, 25 1 25, 2 থাকে 25 1 25, 12, 25 1 25 4 100 থাকে 20, 203, 25 8 200 থাকে 3, 37, 25 1 25, 25 তাহলে থাকে 12, 125, 5 25 125 এটি হবে। এবার আমরা এদের 3 3 6 8 4 12, 12 12 5 17 আর 18, অর্থাৎ 6 দিয়ে কাটবো। 6 দিয়ে যদি কাটি তাহলে 6 5 30, 3 দিয়ে কাটছি 3 1 3, 3 1 3, 3 7 21, 3 দিয়ে কাটলে পাবো 3 16 48, 3 5 15। এখন এবার এই 1605 একে আমরা 107 দিয়ে ভাগ দেব। তাহলে একবার যাবে 107, 7 কয় দাও 10, 3 দাও 10, 1 কয় দাও 6, 5 দাও 6। এবার 5 দিয়ে চালাচ্ছি, 5 7 35, 5 10 50 আর 1 53, অর্থাৎ 15। 107 দিয়ে যদি আমরা 1605 কাটি তাহলে হবে 15 সমান সমান আমরা পাচ্ছি কত? 15 দুগুণে 30, অর্থাৎ 30 কুইন্টাল। 30 কুইন্টাল। তাহলে কি পেলাম না, অঙ্কটা সমাধান করতে গিয়ে এটা কাটাকুটিতে একটু বড়, তাছাড়া অন্য কোনো কিছু নেই। তাহলে আমরা দেখতে পেলাম এই 1203.75 টাকা দিয়ে আমরা 30 কুইন্টাল চাল কিনতে পারবো। চাওয়া হয়েছিল যে কত চাল পাওয়া যাবে। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা 18 দাগের অঙ্কের সমাধান। এরকমই আরও দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে 19 দাগের এবং 20 দাগের। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই জাতীয় ঐকিক নিয়মের অঙ্কগুলি তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাব 19 দাগের অঙ্কে। এবার আমরা 19 দাগের অঙ্কের সমাধান করব। 19 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে 100 টাকার সুদ 6 টাকা 25 পয়সা হইলে 324 টাকার সুদ কত? 100 টাকার সুদ 6 টাকা 25 পয়সা হইলে 324 টাকার সুদ কত? তাহলে
একদিকে লিখবো আমরা আসল, আর একদিক হলো সুদ। আসল আছে কত? আসল যখন 100 টাকা, সুদ হচ্ছে 6.25 টাকা। এখন 324 টাকার সুদ কত? 324 টাকা হলে সুদ কত? এটিও একটি সরল সম্পর্কের অঙ্ক, সরল সম্পর্ক। তার মানে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, আসল যদি বাড়ে তাহলে সুদ বাড়বে স্বাভাবিকভাবে। তাহলে লিখবো আমরা আসল 100 টাকা হলে সুদ সমান সমান 6.25 টাকা। আসল 1 টাকা হলে সুদ সমান সমান 6.25 বাই 100 টাকা। এখন 324 টাকা যদি আসল হয়, 324 টাকা আসল হলে সুদ হবে সমান 6.25 গুণ 324 বাই 100। এখন এই দশমিক তোলার জন্য আমরা নিচে আরও 100 দিয়ে গুণ দিলাম। এবার 25 দিয়ে কাটছি, 25 4 এ 100, 25 25 হবে 625। এবার 25 4 এ 100, 4 দিয়ে কাটছি, 4 8 এ 32 আর 4 1 কে 4 সমান সমান 81 বাই 4 সমান 4 দুগুণে 8, 1 যায় না, 0.4, 4 দুগুণে 8 আর 4 5 এ 20 সমান সমান হলো কত না এত টাকা। সমান লিখতে পারি আমরা 20 টাকা 25 পয়সা, 20 টাকা 25 পয়সা। তাহলে কি পেলাম না 324 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে আমাদের 20 টাকা 25 পয়সা। কি করেছি না, যেহেতু আসল আর সুদের সম্পর্ক এখানে কি সরল সম্পর্ক, আসল যখন 100 টাকা তখন সুদ হচ্ছে 6 টাকা 25 পয়সা। তাহলে 324 টাকা হলে সুদ কত না, সেক্ষেত্রে আমরা কাটাকুটি করে পেলাম 20 টাকা 25 পয়সা। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান। এইরকমই আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা এই পর্বে পেয়ে যাচ্ছ আমাদের এই পর্বের শেষ অঙ্কটিতে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। এবার আমরা এই পর্বের শেষ অঙ্কে এসে পৌঁছেছি, অর্থাৎ 20 দাগের অঙ্ক। 20 দাগের অঙ্কে কি বলা রয়েছে না, বলা রয়েছে 13 জন মিস্ত্রির একদিনের মোট মজুরি 22 টাকা 10 পয়সা হইলে 132 টাকা 60 পয়সায় কতজন মিস্ত্রিকে একদিন নিযুক্ত করা যাইবে। তাহলে আমাদের কি সংখ্যা বার করতে হবে না, মিস্ত্রির সংখ্যাটা বার করতে হবে। এখন দেওয়া রয়েছে 13 জন মিস্ত্রির একদিনের মোট মজুরি দেওয়া আছে 22 টাকা 10 পয়সা হইলে, তাহলে 132 টাকা 60 পয়সায় কতজন মিস্ত্রিকে একদিন নিযুক্ত করা যাইবে। তাহলে আমরা এখানে লিখব মজুরি, মজুরি এখানে টাকা, আর একদিকে লিখব মিস্ত্রি সংখ্যা, মিস্ত্রি সংখ্যা। এখন মজুরি বলা আছে 22.10 টাকা, মানে 22 টাকা 10 পয়সায় কতজন মিস্ত্রি পাওয়া যাবে, 13 জন, 13 জনের মোট মজুরি। তাহলে এই 132.60 পয়সায় কতজন মিস্ত্রি পাওয়া যাবে। এটিও একটি সরল সম্পর্কের অঙ্ক, সরল সম্পর্ক। তাহলে 22.10 টাকাতে মজুর বা মিস্ত্রি মিলবে সমান সমান 13 জন। 1 টাকাতে মিস্ত্রি মিলবে সমান সমান 13 বাই 22.10 জন। এবার এই 132.60 টাকাতে মিস্ত্রি মিলবে সমান সমান 13 গুণ
132.60 বাই 22.10। এখন এবার কাটাকুটি করব। কীভাবে কাটাকুটি করব না, এক্ষেত্রে দশমিকের পরে দুটো অঙ্ক, এক্ষেত্রেও দুটো অঙ্ক, তাই আমরা উভয় ক্ষেত্রে দশমিকগুলো তুলে নেব। এখন কাটাকুটি করছি, এই শূন্য কেটে গেল, তাহলে 221 আর এখানে আছে, তার মানে 2 দিয়ে 4, একে 5, 3 দিয়ে যাবে না। আবার এখানে আছে 13 দিয়ে কাটা যাবে কি, 13 কে 13, তার মানে থাকে 13 কে 13, 13 আর 9 91 কাটছে। 13 দিয়ে কাটবো, তাহলে 13 1 কে 13, 17 91 17। এবার 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে কত হচ্ছে না, আমরা এই 1326কে 17 দিয়ে ভাগ দেব। 7 17 119 আর 8 17 136, বেশি হয়ে যাচ্ছে, তাই 7 17 119 বিয়োগ দেবো। 9 কয় দাও 12, 3 দাও 12, 2 কয় দাও 3, 1 দাও 3, 36, 8 17 136 মিলে যাচ্ছে, অর্থাৎ 17 78 হবে আমাদের 1326। তাহলে এখানে পেলাম 78 জন মিস্ত্রি। তাহলে কি পেলাম না, এই 132.60 টাকা দিয়ে আমরা 78 জন মিস্ত্রিকে নিযুক্ত করতে পারবো। তাহলে এক্ষেত্রে মজুরের সংখ্যা আমরা বাঁ দিকে রেখেছি আর মিস্ত্রির সংখ্যা আমরা ডান দিকে রেখেছি, যেহেতু মিস্ত্রির সংখ্যা আমাদের বার করতে বলা আছে যে কতজন মিস্ত্রি নিয়োগ করতে হবে। তো এই হলো আমাদের এই পর্বের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের সমাধান। তো এইরকমই আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, যে সমস্ত প্রশ্নমালাগুলি রয়েছে, তার প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা যেমন গত পর্বগুলিতে তুলে ধরেছি, ঠিক একই রকমভাবে এই পর্বেও আমরা তুলে ধরলাম এবং আগামী দিনেও ঠিক একই রকমভাবে এই অঙ্কগুলির সমাধান আমরা তুলে ধরব। তো সেই কারণে বলবো, অবশ্যই যারা এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলটি সম্পর্কে তোমাদের সহপাঠীদের সঙ্গে অবশ্যই আলাপচারিতায় প্রসঙ্গটি তুলো এবং আলোচনা করো, যাতে করে আগামী দিনে এই চ্যানেলটি সকলের সহায় হতে পারে। সেই জন্য তোমাদেরও সাহায্য সহযোগিতা প্রয়োজন। আর সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে আমরা কেশবচন্দ্র নাগের অন্যান্য বইয়ের যে গণিতের সমস্যাগুলি রয়েছে তার সমস্তই এইরকমই প্রশ্নমালা ধরে ধরে সমাধান করতে পারি। তার জন্য তোমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। নমস্কার।